এই হলো ঋষি নদী, ওই পাশে বেরিয়ে চলে যাচ্ছে। এই হলেন দাদা, দাদার মেয়ে এখানে সাজুগুজু করছে। কি নাম তোমার? সৃজা নস্কর। তো ব্লগে যারা যারা সৃজা নস্করকে দেখছো ওকে সাজতেও দেখে নাও। এই প্রপার্টিটা আমি খোঁজ পেয়েছি বংস এক্সপ্লোরার, খুব ভালো ইউটিউবার, দারুণ দারুণ ব্লগ করে। ওরই একটা ব্লগে আমি দেখেছিলাম সিলেরিগাঁওয়ের, ওর সাথে কুনাল বসু এসেছিল এই প্রপার্টিটাতে, লা নেচার হোমস্টে। বাইকটা ওইখানে পার্ক করে দিয়েছি। এখানে কিছু লোকালস রয়েছে যারা ট্রেক করতে এসেছিল, ট্রেকিং করে আগুন জ্বালিয়ে এনজয় করছে। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম জুলুক। আমরা জুলুকে আছি না মেঘের রাজ্যে আছি, এখনো পর্যন্ত ঠাওর করতে পারিনি, বুঝতে পারিনি। এরকম একটা ওয়েদার, চারপাশে বিভৎস মেঘ, রাত্রিবেলা টেম্পারেচার মাইনাসে গেছিল, আর তার সাথে গরম গরম চা, ইয়াকের দুধের। আমার পাশে দেখো, এত সুন্দর দৃশ্যের সাথে সাথে গরম গরম চা, ব্যালকনিতে বসে পা দোলাতে দোলাতে। ভাবা যায় আমাদের শহুরে লাইফস্টাইলে এসব জিনিস কল্পনাতীত। লাগেজগুলো ঠিকঠাক করে নিয়ে বাইকে মাউন্ট করে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রুটি বলা রয়েছে, তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো আজকে সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। তো ভিডিওতে সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। সো ফ্রেন্ডস দেখো, মেঘ রোদের খেলা হয়েই চলেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। লাগেজ পুরোপুরি রেডি করে ফেলেছি, বাইকে মাউন্টও করে দিয়েছি, বাইক কোল্ড স্টার্টে রয়েছে। এই হলো হোমস্টে, আর খুব ফেমাস হোমস্টে এটা, আমি জানতাম না আগে। একদম উপরে যেখানে জুলুক মানে শুরু হচ্ছে, ওখানে একটা আর্মি ক্যাম্প রয়েছে। ওইখান থেকে যাকে হোক জিজ্ঞাসা করবো যে গোপালজির হোমস্টে যাবো, মানে এটা তো নাম রয়েছে দিলমায়া হোমস্টে, বাট এই যে গোপাল প্রধান, এই যে গোপালজির হোমস্টে যাবো বললে পরে অন্ধ লোকও তোমাকে দেখিয়ে নিয়ে চলে আসবে। প্রচুর রুম রয়েছে এখানে, পরপর 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 ইয়ে রয়েছে। আমরা দোতলাটাতে ছিলাম ব্যালকনি সমেত। এক রাত এখানে থাকার জন্য দুর্দান্ত জায়গা। ব্রেকফাস্ট আছে আলুর তরকারি, সালাড, রুটি। এই হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগ সেটআপে। তো ফ্রেন্ডস, হোমস্টে থেকে বেরিয়ে গেছি আমরা, এখন বাজে 9:30। এখান থেকে সিলেরিগাঁও 73 কিলোমিটার, আর রাস্তা এরকম কাঁচা রাস্তাই রয়েছে বেশ কিছুটা। তাই বললো এখানকার লোকালস যারা, মাটির রাস্তা তো সারা রাত মেঘে ভিজে থাকে, তবে এই রাস্তা ঠিক হয়ে যাবে, রাস্তার কাজ চলছে। পাহাড়ের উপরে মেঘগুলো দেখো, আর পাহাড়ের নিচে মেঘগুলো দেখো। পুরো মেঘের রাজ্যে ছিলাম। যাই হোক, রাস্তার খুব বাজে কন্ডিশন। এত ছোট ছোট স্টোন চিপ পড়ে রয়েছে, তার সাথে ধুলো আর কাদা। একটু 19-20 হলে পরেই প্রবলেম। আর এত লাগেজ আর পিলিয়ান নিয়ে তো। তবে পাহাড়ের রাস্তা ভালো হোক বা খারাপ, যাই হোক না কেন, হিরোগিরি করার কোনো জায়গা নেই। সাবধানে ধীরে ধীরে চালাও, এতে লজ্জার বিষয় নয়।
এখানে কেউ তোমার ট্যালেন্ট স্কিল দেখতে চায়নি। এখানে তুমি সেফলি ক্রস করে বেরিয়ে যেতে পারছো, এটাই বড় কথা। আর তুমি কত ভালো বাইক চালাতে পারো বা এর আগে কত ট্যুর করেছো সেটা ম্যাটার করে না। ম্যাটার করে এই সিচুয়েশানগুলোতে তুমি কীভাবে কন্ট্রোল করছো, নিজেকে ঠান্ডা রাখতে পারছো, নিজের মাথা কুল রাখতে পারছো, আর কিভাবে কন্ট্রোল করছো। আগের এক্সপিরিয়েন্স কিচ্ছু ম্যাটার করে না, আগে তুমি কি করেছিলে। বুঝলে, উল্টো দিক থেকে ধাক করে গাড়ি চলে আসলো। কালকে উপর থেকে এরকম রাস্তা দিয়ে আমরা নামছিলাম আর এতটুকু ভিজিবিলিটি ছিল না। তো সিন এটাই যে জুলুক থেকে পাদামচেন পর্যন্ত রাস্তা প্রচণ্ড খারাপ, পুরোটাই অফরোড করতে হবে, কাদা রয়েছে। ডোন্ট এক্সপেক্ট টু মাচ ওই রোড থেকে। তারপর থেকে পাদামচেন থেকে রাস্তা মোটামুটি এই রকম এখনো পর্যন্ত। তো যদি একটু লোকালিটি কম, একটু অফবিট চাও, জুলুকে থাকতে পারো। পাদামচেনটা একটু মানে কি বলতো, পাদামচেনের লোকালিটিটা বেশি আর অপেক্ষাকৃত ঠান্ডাটাও কম। আর মোবাইলের নেটওয়ার্ক যেমন জুলুকে একদমই কাজ করে না, লাকিলি পেতেও পারো নাও পেতে পারো, কিন্তু পাদামচেনে তাও পাওয়ার আশা রয়েছে, কারণ অপেক্ষাকৃত নিচু জায়গাটা। আর কিছুক্ষণ পরেই আমরা সিকিম ছেড়ে দেবো। দুদিনেরই পারমিট বানিয়েছিলাম। এই হলো পাদামচেন। এই পাদামচেনে লাস্ট চেকিং, এখানে চেক করাতে হবে। তো ফ্রেন্ডস, পাদামচেনে আমরা চেক করে নিলাম পেপারস, পারমিট। এখন আমরা সিলেরিগাঁও থেকে 64 কিলোমিটার দূরে আছি। ঘড়িতে 10টা 23 বাজে। আমরা বেরিয়েছি ওই 9টা সাড়ে নটা করে জুলুক থেকে। প্রায় 1 ঘন্টা লেগে গেল ওই 8 কিলোমিটার ক্রস করতে। রাস্তা তো খারাপ ছিল না, লিটারেলি পাদামচেনের পর থেকে রাস্তা সত্যিই ভালো। আর 2-3 কিলোমিটার পর থেকেই এরকম 2-ওয়ে লেন পেয়ে যাচ্ছি, ফলে একদম টানটান ন্যাশনাল হাইওয়ে শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো, যখন ওখান থেকে নামছিলাম এই রাস্তাটাকে কি ফার্স্ট ক্লাস লাগছিল দেখতে। রংলি এখান থেকে 15 কিলোমিটার, পেডং 48 কিলোমিটার, কালিম্পং 80 কিলোমিটার। আমরা যাবো না কালিম্পং এর দিকে। ঋষি 35 কিলোমিটার। ঋষি অবশ্যই যাব। অনেক প্রতিকূলতা, অনেক খারাপ রাস্তা কাটিয়ে আসার পরে হঠাৎ করে এরকম রাস্তা পেলে পারে ভাই, আনন্দের শেষ থাকে না। গাড়ি অ্যাটলিস্ট 60-70-এ টানতে তো পারছি। লিংথাম আর মাত্র 2 কিলোমিটার। সম্ভবত লিংথামে আর একটা চেকপোস্ট রয়েছে যেখানে আমাদের পেপার দেখতে চাইতে পারে। আর এখন এখান থেকে সিলেরিগাঁও 54 কিলোমিটার বাকি মাত্র। আচ্ছা, এইখানে বোধহয় এই লিংথামের চেকপোস্টেই তোমার লাস্ট পেপারটা জমা নিয়ে নেবে। এরপর আর কোথাও পেপার দেখানোর দরকার পড়বে না। যদি এখন আমরা সিকিমের মধ্যেই রয়েছি, কিন্তু চেকপোস্ট এটাই লাস্ট। এখন রংলি বাজারের মধ্যে দিয়েই যাচ্ছি আমরা। এটা সম্ভবত রংলি পোস্ট অফিস।
রংলি ট্যাক্সি স্ট্যান্ড। যারা এদিক থেকে গ্যাংটক যেতে চাও বা সিল্ক রুট করতে চাও, এইখান থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে রেন্ট। আর এই দিককার সব থেকে বড় বাজার এটাই। ব্যাস, দেখবে মাঝে মধ্যে এরকম ছোট ছোট ব্রিজ পাবে, লোহার ব্রিজ। এই ব্রিজগুলো একটা পাহাড় আর আরেকটা পাহাড়ের মাঝখানের কানেক্টর, তলা থেকে ঝর্ণা বা নদী বয়ে গেছে। এই ব্রিজগুলো এই বর্ষাকালে প্রচণ্ড ডেঞ্জারাস। লোহাগুলো এত স্লিপারি হয়ে থাকে, জাস্ট চাকাটা পড়লো আর স্লিপ খেয়ে স্কিড করে বেরিয়ে গেল। আমার এরকম গুরদাম্বার যাওয়ার সময় যখন আমরা লাচেনে যাচ্ছিলাম যেদিন, সেদিন এই এক্সপিরিয়েন্স হয়েছিল। একদম গাড়ি ছিটকে বেরিয়ে চলে গেল। গ্যাংটকে ঢোকার সময় লাস্ট পেট্রোল ভরেছিলাম, তারপর আর পেট্রোল ভরিনি। যদিও এখনো 4 দাগ রয়েছে, তাও একবার বাইকটাকে খাইয়ে দিই। এখনো রেনকেই রয়েছি সিকিমের মধ্যে, কারণ ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাওয়ার পরে তেলের দাম বেড়ে যাবে। তো বেটার এখান থেকে যতটা সম্ভব তেল ভরে নেওয়া। 626 টাকা পড়লো, ফুল ট্যাঙ্কি করে নিলাম। রেনকের ওটাই ছিল লাস্ট পেট্রোল পাম্প আর পুলিশ চৌকি। ক্রস করে এখন বেঙ্গলে ঢুকে পড়েছি। সিকিম শেষ, বেঙ্গলের শুরু। ঋষিতে ঢুকে পড়েছি আমরা। এখান থেকে সিলেরিগাঁও হলো 27 কিলোমিটার। পাউডার উঠছে দেখো, আর ওখান থেকে আমাদের এখন যেতে হবে লরিটা আটকা পড়ে গেছে। এই লরিটার জন্য পুরো জাম হয়ে গেছিল। ওরে বাবা, চাকা ঘুরঘুর ঘুরঘুর করে ঘষতে ঘষতে নিচে নেমে যাচ্ছে। তো এখানে নিয়ম হলো, সামনের গাড়ির যে চাকা যেখান থেকে গেছে টায়ার স্পট, তার মধ্যে দিয়ে ক্রস করাটাই বেটার। এগুলো সব নিয়ম এবং অ্যাপ্লাইও করি, কিন্তু জানো তো, কপাল যদি খারাপ হয় তাহলে পরে সব নিয়ম করার পরেও কিছু না কিছু ঘটে, আর নাহলে পার করে বেরিয়ে যাবে। তবে এগুলো পাহাড়ে খুবই কমন। পাহাড়ি রাস্তায় বারে বারে রাস্তা ভাঙতে থাকে, আবার ঠিক হতে থাকে। সবসময় মেরামতির কাজ কোথাও না কোথাও হতেই থাকে। আমার পাশ থেকে ডান দিক থেকে একটা নদী বয়ে যাচ্ছে, এটা হলো ঋষি নদী। আর এই নদীর নামে এই গ্রামটা ঋষি, আর রাস্তাটাও ঋষি রোড। কাছেই একটা সুন্দর গ্রাম রয়েছে, তোমরা চাইলে পরে ওখানেও স্টে করতে পারো। জায়গাটার নাম ঋষি খোলা। প্রচুর হোমস্টে আছে ওখানে, প্রচুর প্রচুর। দাঁড়া, ঋষি চেকপোস্ট, এখানে ওটা চেকিং করে নিয়ে। তো পেপার টেপার কিছু দেখতে চাইল না, খালি গাড়ির নম্বর, নাম, ফোন নাম্বার এটুকুই নোট করে নিল। তো এটা ছিল ঋষি চেকপোস্ট। চেকপোস্ট ক্রস করলাম। আর একটা জিনিস দেখা, এই হলো ঋষি নদী, ওই পাশে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম ঋষিখোলাতেই থাকবো, কিন্তু ঋষিখোলাতে একটা জিনিসের প্রবলেম আছে। যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি, ঠিক আছে, যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, একটা প্রবলেম, হোমস্টেগুলো নদী থেকে একটু উঁচুতে, আর বাইক তোমাকে নদীর পাড়ে রাখতে হবে, লাগেজগুলো টেনে টেনে নিয়ে উপরে উঠতে হবে, ঠিক আছে। তো এই একটা সমস্যা। উঠে আসলাম কাদার ভেতরে, একটা কার্ভ ধরে সোজা উপরে। এই রাস্তার ভেতরে উঠলাম, আগে যাচ্ছি।
চাকা প্রচণ্ড স্কিড করছিল, সামলানো যাচ্ছিল না। তো ওই জন্য মামুন নেমে গেছে। কি বিভৎস রাস্তা দিয়ে যাচ্ছি। একটু একটু করে যাচ্ছি, একটু একটু করে মামুনের জন্য ওয়েট করছি। ও পেছনে আসছে ধীরে ধীরে। আমরা এরকমই এর থেকেও খারাপ রাস্তা পেয়েছিলাম। ওখানে তো পাউডার উঠছিল। পেয়েছিলাম লেকশিপ থেকে রাবাংলা যাওয়ার পথে। ধীরে ধীরে আসো, তাড়াহুড়ো নেই। কিছুটা রাস্তা খারাপ রয়েছে, ওকে আগিয়ে দিই, ধীরে ধীরে যাক। খুবই বাজে রাস্তা ফ্রেন্ডস, খুবই বাজে রাস্তা, কিন্তু ধার দিয়ে দিয়ে যাওয়াটাই মনে হচ্ছে সেফ। অ্যাটলিস্ট পা রাখতে পারছি। সামনে টায়ারের যে দাগ রয়েছে, সেই টায়ারের প্যাচ ধরে যাওয়াই ভালো। সেই টায়ারের প্যাচ ধরে ধরেই এগোচ্ছি। এদিকে পাউডারের ভেতর যাব না, পাউডারের ভেতর গেলে পরে চাকা ঘুরে যাবে, গাড়ি এগোবে না। এই জায়গাটাতে দাঁড়াই একটু। ওইটুকু ভালো রাস্তায় দাঁড়িয়েছিলাম, আবার একটু এগোতেই আবার এরকম রাস্তা শুরু, পুরো কাদায় একদম ম্যাশড, চাকা স্কিড করছে। ঠিক আছে, ওই জন্য মামুন নেবে, ও ভয় পাচ্ছিল, ও নেবে একটু এগিয়ে গেল আবার। আর এদিকে ব্লাইন্ড স্পট রয়েছে, উল্টো দিক থেকে গাড়ি আসবে কিনা জানি না। ওই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি এগিয়ে যাও যতটা পারো, আর আমি গিয়ে তো দাঁড়াতে পারবো না, আমি গিয়ে সোজা গিয়ে ওই টার্নটাকে আমাকে ঘুরতে হবে। ওই জন্য টার্নের আগে পর্যন্ত এগিয়ে যাচ্ছে। পেছন থেকে লরি আসছে, তো আমাকে এগোতেই হবে এবার। रास्ता कितना तक यहाँ आ गया ऐसा है? हाँ? पेदुंग मिलेगा उधर, पेदुंग से पूछिए ना, पेदुंग मिलेगा। ये रास्ता है, ये रास्ता ऐसा ही है? वहाँ से अच्छा है ना। यूट्यूबर है क्या आप? हाँ यूट्यूबर है? हाँ, वो कर करके आ रहे हैं पूरा नथुला से। यूट्यूब का नाम क्या है? वो तो है तो ओके। কিছুটা ভালো কিছুটা খারাপ, ঠিক লেকশিপের মতো আর কি। রাস্তা তৈরি হচ্ছে জায়গায় জায়গায়, এক্সটেনশনের কাজ চলছে। বাকি রাস্তাটুকু যেন এরকমই থাকে ঠাকুর। ওইখান থেকে উঠে আসলাম অ্যাকচুয়ালি, ওইখানটা হলো নদীর পাশে ঋষিখোলা গ্রাম। তো আমরা ওই জায়গাটাকে স্কিপ করে দিলাম, ভাবলাম একবার ঘুরে আসবো, কিন্তু রাস্তা এত খারাপ, ওর পাশ থেকেই নিচে থেকে রাস্তা নেমে যাচ্ছিল। আমরা আর ওখানে গেলাম না, ভালো করেছি ঋষিখোলা স্কিপ করে দিয়ে গেছি সিলেরিগাঁও, কারণ ওরকম খারাপ রাস্তা দিয়ে যাওয়া মানে আবার ওইখান থেকে আসা। ওই যে দূরে ওখান থেকে দেখতে পাচ্ছ নদীটা বইছে, একদম ওইখান থেকে নদীটা বয়ে আসছে। ওইখান থেকে ঘুরে 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 আসলাম, আর রাস্তা ছিল এই বাজে রাস্তাগুলো। তো চলো এখন আমরা উঠে যাবো একদম উপরে। ট্রেনক শেষ হচ্ছে, ঋষিতে ঢোকার আগে যারা পেট্রোল ভরতে পারোনি বা স্কিপ করে গেছো, চিন্তার কিছু নেই, সিলেরিগাঁওতে ঢোকার মুখেই তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে।
তবে এই কি এখানে নিলে ওয়েস্ট বেঙ্গলের দামে নিতে হবে, আর ওই পাম্পে নিলে পরে সিকিমের দামে পাবে। ওয়ে টু সিলেরি গাঁও 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার রাস্তা তোমার পরীক্ষা নেবে, পুরো বোল্ডারের রাস্তা। বর্ষাকালে একটু চাপের হয়ে যায় এই রাস্তাটা। हाँ हाँ 50 रुपीस मतलब सब घूम के अभी सिले। हाँ 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 एकदम आज होल्ड करेंगे एकदम रस का फूल। थैंक यू। এটা আপনি খান, খাইলে আপনার সর্দিটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ মানে এটা ন্যাচারাল, মানে আমাদের এখানকারই। আচ্ছা রডোডেন্ড্রন কি গুরাস বলে এটা। গুরাস? হ্যাঁ গুরাস মানে হিলে যেটা ফেমাস হয় এইটাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা চেকিং পোস্ট রয়েছে, 50 টাকা ইয়ে করতে হলো, এন্ট্রি ফি। যাই হোক বুঝলাম না কেন ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ওয়েস্ট বেঙ্গলের লোক, ওয়েস্ট বেঙ্গলেই ঢুকছি, অথচ এনিওয়েজ দিয়ে দিয়েছি। তার স্লিপ দিয়েছে, এটাই বড় কথা। আর আমাদের একটা ফুল দিল, বললো এই ফুলের পাতা পাপড়িগুলো খেলে পরে সর্দি টর্দি সেরে যায়। নিয়ে নিয়েছি। রাস্তা তো এরকম দেখতেই পাচ্ছ, তবে ওনাদের মুখে প্রচণ্ড পরিমাণে অ্যালকোহলের গন্ধ ছাড়ছিল। নিচে ইঞ্জিন গার্ড লাগানো আছে, এটাই যা রক্ষে। 3 কিলোমিটার ক্রস করেছি 5 কিলোমিটারের ভেতরে, এখনো 2 কিলোমিটার বাকি। এখন বুঝতে পারছি এই গোটা ট্রিপটার জন্য অনেক কষ্ট করে হলে পারেও বাজেট ম্যানেজ করে অফরোড টায়ারটা কেনা অনেক কাজে দিয়েছে আমার। এই টোটাল জার্নিটাতে বেশ কিছু জায়গায় সলিড অফরোড পেয়েছি। তার ভেতরে সেরা ছিল যখন আমরা পেলিং থেকে সিলসর ব্রিজ যাচ্ছিলাম, দুর্ধর্ষ ছিল ওই রোডটা। আর এখন সিলেরি গাঁওয়ের রাস্তাটা পুরোটা পৌঁছে গেছি। ফাইনালি ফ্রেন্ডস সিলেরি গাঁওয়ে চলে এসেছি। আমরা যেটাতে রয়েছি সেটা হলো লা নেচার হোমস্টে। এই প্রপার্টিটা আমি খোঁজ পেয়েছি বংস এক্সপ্লোরার, খুব ভালো ইউটিউবার, দারুণ দারুণ ব্লগ করে। ওরই একটা ব্লগে আমি দেখেছিলাম সিলেরি গাঁওয়ের, ওর সাথে কুনাল বসু এসেছিল এই প্রপার্টিটাতে, লা নেচার হোমস্টে। এটার বিশেষত্ব হলো এই বিরাট বড় একটা ব্যালকনি, এখান থেকে পুরো ভিউটা দেখা যাবে, পুরো ভিউটা। এদিকে হলো রামিতে ভিউ পয়েন্ট, এখানেই বাইকটা পার্ক করে দিয়েছে দেখো। আর আমাদের রুমটা হলো এইটা, এই রাস্তা অন রোড, সিঁড়ি দিয়ে একটুখানি জাস্ট 10টা সিঁড়ি উঠলে পারি এই হয়ে গেল। এর দুটো প্রপার্টি রয়েছে, এইটা আর পাশের এটাও। ঠিক আছে, এটা তো এই ব্যালকনিটা নেই, তাই জন্য আমি নিলাম না। এটা ওয়েল ডেকোরেটেড, বাট ব্যালকনিটা পাবো না। আমার ব্যালকনিটা ভীষণ পছন্দ বলে এইটা নিলাম। এবার রুমটা দেখাই। আমরা 4 নম্বর রুমে রয়েছি, বিশাল বড় রুম। এর রুমগুলো বিশাল বড় বড়, দেখো। প্রতিবারের মতো সমস্ত ডাম্প করে দিয়েছি, কালকেই বেরিয়ে যাবো এখান থেকে, ওই জন্য বেশি না। আর এই দেখো পর্দা সরালে পরেই ভিউ। প্লিজ ডু নট ওয়েস্ট ওয়াটার, ইটস পারচেস ওয়াটার। এই হলো ওয়াশরুম, যথেষ্ট বড় ওয়াশরুম, গিজার রয়েছে, বিরাট বড় রুম। এখানে দুজন, এখানে দুজন, আরামসে বেরিয়েই এই ব্যালকনিতে চেয়ারে বসে ভিউ দেখো। এই হলো ডাইনিং রুম, লাঞ্চে আছে আলু ভাজা, ভাত, ডিম কারি, পাঁপড়, স্যালাড,
এখানকার লঙ্কা, পারফেক্ট ডিশ, আর সাথে ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম। আর এতটা অপারেটিং করে হোমস্টে থেকে সামনেই পড়বে র্যামিতে ভিউ পয়েন্ট, এই রাস্তা ধরেই যেতে হবে। দুপুরে অনেকটা খাওয়া হয়ে গেছে, তাই পায়ে হেঁটে আর যেতে ইচ্ছা করছে না, বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম র্যামিতে ভিউ পয়েন্টের দিকে। আর রাস্তা তো এরকম ঝাঁকুনি খেতে খেতে যাওয়া। এখানে যত টুরিস্ট আসে সবাই মোটামুটি পায়ে হেঁটেই এই জায়গাটা ঘুরে দেখে নেয়, হেঁটে যায়, হেঁটে চলে আসে। এ দেখো এরাও সব পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত এই সময়টা এই জায়গাটা সাধারণত সমস্ত টুরিস্ট যারা আসে তারা সবাই এখানে ঘুরতে চলে আসে। এই একে একে সবাই যাচ্ছে। বাইকটা ওইখানে পার্ক করে দিয়েছি। এখানে কিছু লোকালস রয়েছে যারা ট্রেক করতে এসেছিল, ট্রেকিং করে আগুন জ্বালিয়ে এনজয় করছে। ভিউ পয়েন্টটা এদিকে, মামন এগিয়ে গেছে, আমি ওই পেছন। ওকে বলিনি, ও কিছুতেই দেখতে আসবে না, ওকে বলিনি যে বাইক ঠেলতে ডেকেছি, বাইক চান্স যদি ফেসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এইদিকে তাকিয়ে বলো। অতিরিক্ত সাহস। বেশ শান্ত নিরিবিলি জায়গাটা। আসো আসো। And finally we have reached. এই হলো র্যামিতে ভিউ পয়েন্ট। এখান থেকে মেঘ খুব সুন্দর দেখা যায়, যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। দেশি তারি পাওয়া যাচ্ছে। वाइन है देसी, नशा खूब होता है। ये अमरूद का है, एक एप्पल का है। एप्पल का है, अमरूद का है। एप्पल एंड वाइन, अमरूद माने प्यारा, और वाइन। वेदर खराब, बट व्यू पॉइंट हिसाবে नाइस लोकेशन লাগছে। দেখো দেখেছো সূর্য আমার টুকি টুকি খেলছে, কিভাবে ফোকাসটা পড়েছে দেখো পুরো মেঘের মাঝখান থেকে। আমার এখানে দুই ভাই বোন বহুত ডেয়ারিং করছে, এরা যদি উপরে ওঠে আমরাও পারবো। চলো এবার আমি একটু ডেয়ারিং করে নিয়ে। ও ওয়াও, এখান থেকে পুরো সিনটা দেখা যাচ্ছে। দেখো এই যে নদীটা, একটা তিস্তা, এটাও রয়েছে আমাদের সাথে। ঠিক আছে, আচ্ছা এই হলেন দাদা, দাদার মেয়ে এখানে সাজুগুজু করছে। কি নাম তোমার? সৃজা নস্কর। তো ব্লগে যারা যারা সৃজা নস্করকে দেখছো ওকে সাজতেও দেখে নাও। সৃজা ম্যাডাম সাজছেন এখানে, সুন্দর লাগছে অবশ্য। এখানে মডেলিং চলছে এখন। এটা হলো ভুটিয়াদের রাজার ড্রেস, আর এই হলো টুপি, আর এই হলো মহিলাদের সাজ পোশাক, আর এই হলো দেশি ওয়াইন। যারা ওয়াইন পছন্দ করো এসে आंटी काछ থেকে খেয়ে নিও। कितना करके है? 350 रुपये बोतल। 350 रुपया बोतल। और कोई एक कप लेना चाहता? 100 रुपया। তো ফ্রেন্ডস এবার এখান থেকে বেরোবো, আর আমরা যখনই বেরোবো দেখো পেছনে সূর্যের সাথে সাথে উঠতে শুরু করে দেবে। এই একদম অদ্ভুত কানেকশন রয়েছে। তো এখান থেকে বেরোই রামিতে ভিউ পয়েন্ট থেকে, বাইক নিচে রাখা রয়েছে। হোটেলে যাই, হোটেলে গিয়ে কি দেবে ভগবান জানে, পাকোড়া টাকোড়া দিলে ভালো হয়।
চলো উইশ মি লাক, যেন সেটাই দেয়। তো যেই রাস্তা ধরে এসছিলাম সেই রাস্তা দিয়েই আবার হোমস্টের দিকে ফিরছি। সত্যি কথা বলতে এই রাস্তায় বাইক চালাতে মজাই লাগছে। ওয়েল, এই সিলেরিগাঁওয়ের উচ্চতা প্রায় 6000 ফুট, আর এর আশেপাশে দেখার মতো অনেকগুলো জায়গা রয়েছে, যেমন রামধুরা ভিউ পয়েন্ট, দুকা ফলস, ইচ্ছেগাঁও, শিরিশেগাঁও, সাংচেন দর্জি মনেস্ট্রি ইত্যাদি। আর এই অঞ্চলে সিঙ্কোনা আবাদও প্রচুর, যেটি ম্যালেরিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হতো কুইনাইনের উৎস হিসাবে। ব্রিটিশরা এই অঞ্চলে প্রথম চালু করেছিল। রামতি ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি, এসে ব্যালকনিতে বসে রয়েছি। চা, পপকর্ন, আর সামনেই ভিউ। আর কি চাই? তোমার জন্য সূর্য ওঠে, তোমার জন্য অস্ত যায়, তোমার জন্য মেঘলা বিকেল, আলতো চুমুক উষ্ণ চায়, শুধু তোমার জন্য। আর কি চাই? রাতের রয়েছে ডিনারের রুটি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা তো রয়েছে, আর চিকেন কষা। ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট। পাহাড়ে রাত মানে তো তাড়াতাড়ি হয়েই যায়। এতক্ষণ পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। অতি অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের মতামত। কিছু যদি জানানোর থাকে আমাদের জানিও, কিছু যদি জানার থাকে আমার কাছ থেকে সেটাও জানতে চাও। আমার জানা থাকলে পরে নিশ্চয়ই জানাবো। কালকে এখান থেকে বেরোবো আমরা, দেখি লোকাল সাইট সিন করতে করতে বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবো। কি করা যায় না করা যায় সেটা কালকে তোমাদের জানাবো। তবে কালকের ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে, এটুকু বলতে পারি। তো ফ্রেন্ডস, হঠাৎ করে দেখলাম লোডশেডিং হয়ে গেল, ঠিক আছে, কিন্তু 10-15 মিনিট ওয়েট করার পরে, ঠান্ডার ভেতর দরজা খুলে তো আর বাইরে হুট করে বেরোনো যায় না, তো 10-15 মিনিট ওয়েট করার পরে কি মনে হলো যে বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা। তো দেখলাম, দেখো এখানে যত কটা হোমস্টে রয়েছে, নিচে গিয়ে দেখাচ্ছি চলো। কারণ তোমরা জানো যে এতটুকু বাড়ি আমি ব্লগ করি না, যেটা আমার অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে তুলে ধরি। সিলেরিগাঁও লা নেচার হোমস্টে, যেখানে যেখানে লোক রয়েছে, গেস্ট রয়েছে, প্রতিটা ঘরে লাইট রয়েছে। আর আমি তখন গেলাম জিজ্ঞাসা করতে যে দাদা কি হয়েছে, বললো লোডশেডিং হয়ে গেছে। বললাম তাহলে বাকিগুলো তো জ্বলছে কি করে? বলছে ওটা পাওয়ার ব্যাকআপ ইনভার্টার। বললাম ঠিক আছে, তাহলে ইনভার্টারটা চালিয়ে দিন, কারণ সমস্ত গ্যাজেটস, মোবাইল সারাদিন তো আর চার্জ হয় না, তো রাত্রিবেলাটাই চার্জ করার সময়, তো চার্জ করে। বলছে না না, চার্জ তো হবে না, শুধু লাইট জ্বলবে, কিন্তু আমাদের ওটাও খোলে রাখা রয়েছে, তো ওয়েট করুন, কারেন্ট চলে আসবে। এবার তোমরা বলো, এত টাকা দিয়ে বাইরে ঘুরতে এসে যদি এরকম একটা সিচুয়েশন হয়, কাকে বলবো? এতক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, প্রপার্টিটা সত্যিই ভীষণ সুন্দর, দারুণ পজিশন, কিন্তু এই অভিজ্ঞতাটা আশা করিনি, আনএক্সপেক্টেড ছিল। সবার ঘরে লাইট আছে, আর পাওয়ার ব্যাকআপে এত পাওয়ারফুল আলো জ্বলে। আর যদি জ্বলেই, ওরাও যা পয়সা নিচ্ছে, আপনারাও তো সেম পয়সাই নিচ্ছেন, 10 পয়সা কম নিচ্ছেন না, তাই না? এটা খারাপ অভিজ্ঞতা না ভালো অভিজ্ঞতা আমি কিছু বলবো না, তোমরা যারা ভিডিওটা দেখছো তারাই কমেন্টস করে জানিও।
দিস ইজ সিলারিগাঁও লা নেচার হোমস্টে। যেখানে যেখানে যে কটা জায়গায় গেস্ট রয়েছে প্রতিটা ঘরে লাইট রয়েছে। ইভেন আসার পরে আমি জানতামই না এখানে ওয়াইফাই রয়েছে। নেটওয়ার্ক নেই, ইন্টারনেট নেই, আসলে তো জানিয়ে দেওয়া উচিত। এর ওর কাছ থেকে জানতে পারলাম যে ওয়াইফাই, জিজ্ঞাসা করতে গেছিলাম যে দাদা আপনাদের কি ওয়াইফাই আছে বা এরকম কিছু পাওয়া যাবে, আমার একটা জরুরি ফাইল পাঠাতে হবে। তোর বলে হ্যাঁ ওয়াইফাই আছে, পাসওয়ার্ডটা দিচ্ছি। কটায়? সেটা রাত 9টায়। তো এই ছিল অভিজ্ঞতা সিলারিগাঁও লা নেচার হোমস্টেতে। তবে পুরোপুরি খারাপ বলবো না, এটুকুই যা খারাপ লাগলো, বাকি তো সবকিছুই ঠিকঠাক ছিল। আমার আগেও যারা এসছে বা আমি যাদের ব্লগ দেখে এসছি, আশা করি তাদের সাথে এই অভিজ্ঞতাটা হয়নি, তাদের সাথে ঘটেনি বলে তারা তুলে ধরেনি। আমার সাথে ঘটলো তাই ব্যাপারটা বললাম। তার মানে এটা বলছি না যে এখানে এসো না, অতি অবশ্যই এসো, কিন্তু একবার খোঁজ নিয়ে এসো যে দাদা এই ফ্যাসিলিটি গুলো পাবো তো, এরকম ঘটবে না তো। দ্যাটস ইট। এনিওয়েজ, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। রিসপে এসছি, রিসপ থেকে অতটা, ওই উপর থেকে, একদম উপর থেকে আরো উপরে দেখা যাচ্ছে না এখান থেকে। তো ওখান থেকে নেমেছি, অতটা স্টিপ